ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা ঘুরে দেখে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করার আশ্বাস। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে সমাধি প্রাঙ্গণে মানুষের ঢল, গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবল আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার মির্জা ফখরুলের। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নামে কেউ পার পাবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ। এমপি আনার হত্যার প্রয়োজনীয় সব তথ্য আলামত মিলেছে কলকাতায়, হত্যার রহস্য উদ্ঘাটন চূড়ান্ত পর্যায়ে, দাবি ডিবি প্রধান হারুনুর রশিদের। শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোরবানির পশুর চামড়া ফেলে দিতে হয়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া এলজিআরডি মন্ত্রী। সড়ক মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো নিষেধ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস অস্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেবেন তিনি। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব, ছবি তুলেছেন রাজীব দাস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগ কবলিত উপকূল হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:30টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি পটুয়াখালীর কলাপাড়ায় অবতরণ করে। বেলা 12:45টায় সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে উপস্থিত হন শেখ হাসিনা। বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার মাঠে ফসল ছিল না, তারপরেও মানুষের সম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে। দ্রুতই এসব পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে ব্যবস্থা করেছে সরকার। বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বন্দর পায়রা এবং সেনানিবাস সহ নানা উন্নয়নের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষকে সান্ত্বনা দিতে দেশের সর্বদক্ষিণের উপজেলা কলাপাড়ায় ছুটে এলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বানভাসী মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিলেন, এই দেশের প্রতিটি মানুষ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা পর্যন্ত কাজ করে যাবেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তাও চান তিনি। গণভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহোর দেবির্তা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি
এই আহ্বান জানান। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। এর আগে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও অ্যান্তোনিও ডমিনগুয়েজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে বৃত্তি চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানান সরকার প্রধান। একই সাথে বাংলাদেশি জাহাজের ক্রুদের মুক্ত করতে প্রচেষ্টার জন্য সংস্থাটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার নেই, গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দুর্নীতি, লুটপাট করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর আগারগা, হাইকোর্ট মাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজাহানপুরের নিজ বাসভবন প্রাঙ্গণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিআরটিএ কার্যালয়ে এক সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নাম ব্যবহার করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রিমালের কারণে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পশু বহন করা গাড়ির ব্যাপারে বিশেষ নজর দিতে হবে যেন সমস্যা না হয়। এছাড়া ঢাকার প্রবেশপথগুলোতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, লক্কর ঝক্কর গাড়ি রং দিয়ে না নামিয়ে ফিটনেস থাকা গাড়ি নামাতে হবে। এই ব্যাপারে বাস মালিকদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। রাজধানীতে বর্ষার সময় রাস্তা খোঁড়াখড়ি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান মন্ত্রী। বলেন, সিএনজি স্টেশন ঈদের 7 দিন আগে থেকে ঈদের 7 দিন পর পর্যন্ত সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স তো নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে।
সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রয়োজনীয় সব তথ্য আলামত পাওয়া গেছে। জানান, হত্যার রহস্য উদ্ঘাটন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিকালে কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরও জানান, সেখানকার আবাসিক ভবন থেকে উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশকে এমপি আনোয়ারেরই মনে হয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সবকিছু এখন গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় জানিয়ে মহানগর ডিবি পুলিশ প্রধান বলেন, হত্যায় অংশ নেওয়া বেশিরভাগই বাংলাদেশি, তবে ভারতের কেউ এ ঘটনায় জড়িত কিনা তা অধিকতর তদন্ত শেষে জানা যাবে। হারুনুর রশিদ আরও জানান, এখন থেকে বাংলাদেশের কোনো অপরাধী ভারতে পালিয়ে গিয়ে আর নিরাপদে থাকতে পারবে না। এর আগেও 2 বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে, এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না। সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার। মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি, সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম। নির্বাচন কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 38% ভোট পড়েছে। আর নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেছেন, সরকারের স্বার্থ হাসিল নয়, সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইসির নবনিযুক্ত ও বিদায়ী সচিব। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, কমিশনের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না, গণমাধ্যম থেকে তিনি সহযোগিতা পেয়েছেন। এদিকে বাংলাদেশ বিমান থেকে ইসিতে যোগ দেওয়া নতুন সচিব শফিউল আজিম বলেন, নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবেলা করাটাই কৃতিত্ব। আইন ও সংবিধান মেনে চলি, জনগণকে আইনের ভেতরে থেকে সেবা দেব। আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা আইন এবং আমাদের সংবিধান মেনে চলি। তারা তাদের চাওয়াটা চাইবেন, এই দুইটার বিষয় সমন্বয় করা সেখানে হলো আমার দক্ষতার বিষয় এবং আমার পরীক্ষার বিষয়টা। এটি আমি আশা করি আমার কাছে খুবই ভালো লাগবে। আমি এটি আপনাদেরকে সাথে নিয়ে এটাকে মানে স্মরণীয় করে রাখতে চাই। হয়তো আপনাদের অনেকের মনে কষ্ট থাকতে পারে যে স্যারের কাছে গিয়ে অনেক সময় তথ্য পায়নি, বাট প্রজাতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বা সরকারের স্বার্থে, এই নির্বাচন কমিশনের স্বার্থে আপনার জানা তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছেন, হয়তো আমার মুখ থেকে বের করতে পারেননি। এটা আসলে আমাদের কি বলবো যে চাকুরিরই একটি অংশ, যে সব কথা সবসময় হয়তো বলা যায় না, যখন প্রয়োজন আমরা তখন বলেছি। কালকের যে তৃতীয় ধাপে নির্বাচন হলো 87টি উপজেলাতে, আমরা যে তথ্য পেয়েছি তাতে আমাদের 38% ভোট কাস্ট হয়েছে। কোরবানির পশুর চামড়ার ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোরবানির পশুর চামড়া ফেলে দিতে হয়। মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। বিস্তারিত রকুনুজ্জামানের প্রতিবেদনে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা, মানুষ প্রস্তুতি নিচ্ছে কোরবানির জন্য। রাজধানীর কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা পরিকল্পনা 2 সিটি কর্পোরেশনের। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা বৈঠকে এ নিয়ে নির্দেশনা দেন মন্ত্রী। সড়ক, মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে, সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মন্ত্রী কথা বলেন কোরবানির পশুর চামড়ার বেহাল দশা নিয়েও, আর এই জন্য অভিযোগের আঙুল তোলেন শিল্প মন্ত্রণালয়ের দিকে। ঈদের সময় দেখা যায় চামড়ার ব্যাপারীরা বাজারে বাজারে গ্রামে গ্রামে ঘুরতো, আর এখন তাদের কাছে যাই আমার উল্টা দিতে হয় এবং কেউ নেয় না, রাস্তাঘাটে ফেলে দেয়। তো এখন এইটা তো কেন হয় এটা আপনারা জানেন। এখন আমরা সবাই শুধুমাত্র উপদেশ দেব আর নিজের কাজটা করব না, আর নিজের সমস্যাটা সমাধান করব না, তাই তো হবে না ভাই।
সভায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকায় 25 লাখ পশু জবাই হবে, বর্জ্য ব্যবস্থাপনায় দেওয়া হবে 10 লাখেরও বেশি পলিব্যাগ। সারা বাংলাদেশের যে পশু কোরবানি হবে তার 4 ভাগের 1 ভাগ পশু কোরবানি হয় হলো এই ঢাকা শহরের। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা যা দরকার যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি। মোট প্রায় 480টি বিভিন্ন ধরনের যানবাহন এখানে ব্যবহৃত হবে। দেশে কোরবানির পশুর বাজার 75,000 কোটি টাকা বলেও জানান উত্তরের মেয়র। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও জনজীবনের শান্তি বিনষ্টকারীদের কোনো অবস্থাতেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, যারা জঙ্গিবাদ দস্যুতা ছেড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখন আত্মসমর্পণ করেনি তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সদর দপ্তরে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের 50 জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের পুনর্বাসন করবে সরকার। কিন্তু আত্মসমর্পণের পর আবারও যদি কেউ একই কাজ করে তবে তাদের ভাগ্যে খারাপ পরিণতি রয়েছে। অনুষ্ঠানে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যে কোনো মূল্যে আমরা সন্ত্রাস দমন, জঙ্গি দমন, যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনাও না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। দেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজার এখনো অনেক ছোট। এই বাজারকে আরো শক্তিশালী করতে পুঁজিবাজারের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রীও বলেছেন, এত বড় অর্থনীতি কিন্তু পুঁজিবাজার সেই তুলনায় বড় নয়, তাই পুঁজিবাজার বড় করতে হবে। তিনি বলেন, অর্থনীতি আরো ভালো রাখতে হলে হার কমিয়ে বেশি মানুষকে করের আওতায় আনতে হবে। এটা নিয়ে এখন কাজ করতে হবে বলেও মত দেন তিনি। বলেন, ডলারের দাম 117 টাকা করায় সংকট কমে এসেছে, নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। যেসব মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দ বাজেট খরচ করতে পারেনি তাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি পড়বে এই বিষয়েও এবার বাজেটে একটি প্রতিবেদন থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি জানান, এবার বাজেটে মূল্যস্ফীতি কমানো, জনশক্তির উন্নয়ন, কর্মসংস্থানের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর কথাও জানান অর্থ প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা ঘুরে দেখে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করার আশ্বাস। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীতে সমাধি প্রাঙ্গণে মানুষের ঢল, গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবল আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার মির্জা ফখরুলের। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নামে কেউ পার পাবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ। এমপি আনার হত্যার প্রয়োজনীয় সব তথ্য আলামত মিলেছে কলকাতায়, হত্যার রহস্য উদ্ঘাটন চূড়ান্ত পর্যায়ে, দাবি ডিবি প্রধান হারুন রশিদের। শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোরবানির পশুর চামড়া ফেলে দিতে হয়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া এলজিআরডি মন্ত্রী। সড়ক মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো নিষেধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।